একটা ছোট্ট সম্বর্ধনা এবং তারপর আমরা শুনবো মিস্টার মৃণাল বিশ্বাসের কাছে। মহিলা উত্তরীটা করে দিচ্ছেন। আমি এখানে দাঁড়িয়ে কথা বললে আপনাদের নেই তো শোনা যাবে না? আমার গলাতে মনে হয় লাস্ট পর্যন্ত শোনা যেতে পারে। হ্যাঁ, লাস্ট পার্সন শুনতে পাচ্ছেন না? সো গুড আফটারনুন এভরিবডি। আমার নাম শুনেছেন, আমার নাম মৃণাল কান্তি বিশ্বাস। I was in the revenue department and I retired as an additional commissioner of income tax in Kolkata. I retired at the age of my 58 plus. 58 বছরে রিটায়ার্ড হয়েছি আমি। কিন্তু অনেকে আমাকে প্রশ্ন করেন, বিং এ রেভিনিউ অফিসার আপনি কি করে হেলথ নিয়ে কথা বলবেন? আমার মনে হয় আপনাদের মধ্যে অনেকের এই প্রশ্নটা থাকে, তাই না? I am not a medical doctor by profession, but ভগবানকে আমি থ্যাঙ্কস জানাই যে আমি হয়তো ডাক্তার হইনি, তা নাহলে হয়তো আজকে এখানে আসতে পারতাম না আপনাদের সাথে কথা বলতে। Last 20 years I didn't take a single medicine. Last 20 years. আমাকে দেখছে, অনেকে বলে যে আপনাকে দেখে তো মনে হয় না রিটায়ার্ড পারসন। ইনফ্যাক্ট কিভাবে আজকে এখানে দাঁড়িয়ে আমি কথা বলছি, আমি এখানে বলে শোনা যাচ্ছে। কিন্তু 20 বছর ধরে আমি একটা মেডিসিন ছাড়া কি করে সুস্থ আছি, আমার স্ত্রী আমার মেয়ে সবাই সুস্থ, দীর্ঘদিন কোনো ওষুধ খাই না। কেন? তার কারণ যদি বলেন তাহলে আমি এই ডক্টর অ্যান্ডারসনের এই লেখাটাকে আমি ভীষণভাবে বিশ্বাস করি। ভেরি সিম্পল একটা কথা লেখা আছে, we need education not medication and that we should stop living with illness and learn to live without illness. যদি আপনার কাছে প্রপার নলেজ থাকে এবং if you are able to implement that knowledge properly, তাহলে you don't require any medicine. আমি বলবো কিভাবে দীর্ঘদিন সুস্থ থাকা যায় তার রহস্যটা আপনারা জানতে পারবেন। মেবি হয়তো আজকে অনেক স্লাইড দেখবেন আপনাদের কাছে একদম নতুন, কেউ কোনোদিন হয়তো দেখায়নি, এবং আশা করবো আজকে আমার প্রেজেন্টেশন দেখার পরে যদি আপনাদের ইমপ্লিমেন্টেশনের জায়গাটা আপনারা করতে পারেন, হয়তো দীর্ঘদিন আপনারা ওষুধ ছাড়া সুস্থ থাকতে পারবেন, আমি বিশ্বাস করি। তো আজকের এই প্রোগ্রামটা বেসিক্যালি অল বেঙ্গল মেন্স ফোরামের প্ল্যাটফর্ম। তার মানে শুধু মেন্সদের নিউট্রিশন নয়, আমার যে কথাগুলো যে সবার জন্য সেই কথাগুলো থাকে। বাট আমি শুরু করার আগে অবশ্যই ম্যাডামকে ধন্যবাদ জানাবো, কারণ উনি একটা এত বড় ইনিশিয়েটিভ নিয়েছেন, হয়তো কেউ আজ থেকে 2 বছর আগে ভাবতেই পারতো না। কিছুদিন আগে ওনার সাথে আমার পরিচয় হয়, তারপরে আমার সাথে এই নিউট্রিশন নিয়ে কিছু কথাবার্তা হওয়ার পর উনি আমাকে বলেন যে একদিন আসুন, আমাদের একটা প্রোগ্রাম হচ্ছে, আপনি কিছু কথা বলবেন। তো আজকে এই অপরচুনিটি দেওয়ার জন্য ম্যাডামকে স্পেশাল থ্যাঙ্কস আরেকবার। তো যেহেতু মেন্স প্ল্যাটফর্ম থেকে কথা বলছি, তাই আসলে একটু মেন্সদের কথা মাথায় নিয়েই বলি যে কেন মেন্সদের নিউট্রিশনের দিকে বেশি ফোকাস করতে হয়। বিকজ আমরা সবাই জানি যে মেন্সদের এই জিনিসগুলোকে মাথায় রাখতে হয়, তার ফ্যামিলি, তার ওয়ার্ক প্লেস, এই দুটো জায়গায় মেনলি কিন্তু সতর্ক হবে, তার ভালো মন্দ দুটোই তাকে কিন্তু দায়িত্ব নিতে হয়। সোসাইটিতে আমরা যখন আমাদের ফ্রেন্ডস, রিলেটিভ, নেবার্স যারা থাকে, তাদের ইন্টারাকশন আমাদের ছেলেদেরই কিন্তু বেশি করতে হয়। আর এই উপরের দিকে করতে করতে আমরা কিন্তু আমাদের নিজেদের খাওয়া দাওয়াটা হয়তো ঠিক মতো করতেই পারি। আমি দেখেছি আমার বন্ধুদের অফিসে খাওয়ার ঠিক থাকে না, তারা এত কাজে ব্যস্ত, লাঞ্চ করছে বিকেল 4টে, 4:30 সময়, তারপরে বাড়ি গিয়ে সন্ধ্যাবেলায় আবার স্ন্যাক্স খেয়ে নিচ্ছে, রাত্রি 12টা বা 1টার সময় গিয়ে তারা ডিনার করছে। এই যদি ফুড হ্যাবিটস হয় তাহলে স্বাস্থ্য কি করে সম্ভব? আর এগুলো করতে করতে আর একটা জিনিস হয় জানেন, এই সমস্ত সারাদিনের কাজকর্মের চিন্তাটা আসতে গিয়ে আমাদের চিন্তাটা যদি আপনি ঘুমোতে না পারেন, জেনে রাখুন আপনি ওই ঘুমানোর ওষুধ খেয়ে কোনোদিন সুস্থ থাকতে পারবেন না, আরও কিন্তু আপনার শরীর খারাপ। তো এই সবকটা জিনিস যদি আপনার দায়িত্বের মধ্যে চলে আসে না, তা আলটিমেটলি আমরা সবাই কিসের শিকার হয়ে যাই বলুন তো? স্ট্রেস, টেনশন, বিশেষ করে মেন্টাল এন্ড ইমোশনাল স্ট্রেস। আজকে প্রত্যেকটা মানুষ ইনক্লুডিং মেন্স তারা কিন্তু স্ট্রেসের শিকার। বিশেষ করে মেয়ে মানে ছেলেদের মধ্যে যে স্ট্রেস, এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য, মেয়েদের ক্ষেত্রে মেন্টাল
ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল স্ট্রেস। বলা হয় any disease, most of the diseases are now psychosomatic. Any disease starts in your mind, then it is rooted through your emotional attachment and ultimately it is manifested in your body. তো বডিতে যখন কোনো ডিজিজ আসে তার আগে কিন্তু এই দুটো পার্ট আমাদের দেখতে হবে এবং অবাক হয়ে যাবে মেন্টাল আর ইমোশনাল এই দুটো কিন্তু একটা আউটসাইড এনভায়রনমেন্টের মধ্যে থাকে। কিন্তু যখন আমাদের সাথে যখন কোনো রকম কোনো ঘটনা ঘটে দ্যাট ইজ আউটসাইড, সেই আউটসাইড ঘটনাটাকে আমরা কি করে পারসিভ করে ইন্টারপ্রেট করছি তার উপর ডিপেন্ড করছে আমার ফিজিক্যাল বডিতে আমি কতটা অ্যাফেক্টেড হই। তো আমাদের এই আউটসাইড বা এক্সটার্নাল এনভায়রনমেন্টটাকে আমাদের কিন্তু ভীষণভাবে মাথায় রাখা দরকার। রাদার কিভাবে কন্ট্রোল করবেন এনভায়রনমেন্টটাকে সেটা আমাদের জানা দরকার এবং অবশ্যই ফিজিক্যাল স্ট্রেস যখন বডির মধ্যে আসে তখন ইন্টারনাল কিছু এনভায়রনমেন্ট তৈরি হয় সেটাও জানা দরকার, তাহলে আমরা সেটাকে কোপ আপ করতে পারি। আপনারা জানেন পৃথিবীর অন্যতম স্টেম সেল বায়োলজিস্ট ডক্টর ব্রুস লিপটন, তিনি তার অসাধারণ একটা প্রেজেন্টেশন দি বিলিফ বায়োলজি, সেখানে উনি বলেছিলেন, এই স্লাইডটা দেখিয়েছিলেন, এই যে একটু আগে যেটা বললাম যে এক্সটার্নাল আর ইন্টারনাল যে এনভায়রনমেন্ট, যখন এই এক্সটার্নাল আর এনভায়রনমেন্টকে যখন আমরা পারসিভ করি এবং ইন্টারপ্রেট করি, ফার্স্ট আমরা আমাদের মাইন্ডে ইন্টারপ্রেট করি বাইরের কোনো ঘটনা ঘটেছে আপনার সাথে, আপনি কিভাবে ব্যাখ্যা করছেন, তারপরে সেটাকে পারসিভ করছেন এন্ড পারসেপশনের পরে আপনার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করে, একটা বিলিফ তৈরি হয় এবং যেটাকে আপনি মনে করেন এটাই আপনার ক্ষেত্রে হয়তো সত্যি, এবং তারপরে আমাদের নার্ভাস সিস্টেম, আমার বডি বিহেভিয়ারের এবং আমার জিন অ্যাক্টিভিটিতে চেঞ্জ আসে। সুতরাং আপনার বডিতে যখন কোনো চেঞ্জেস আসছে তার আগে, অনেক আগে আপনার আউটসাইড এনভায়রনমেন্ট আর ইন্টারনাল সিগন্যালে কিভাবে ইন্টারপ্রেট করেছেন, কি করে পারসিভ করেছেন, তারপরে বডিতে আসে। তো সুতরাং বডি চেঞ্জেসের আগে কিন্তু আগে আমাদের এই বিষয়টাকে খেয়াল রাখা দরকার। বলা হয় যে আমাদের বডিতে যখন আমরা কোনো অ্যাক্টিভিটি করি, অ্যাক্টিভিটি কে করায় আমাদের বডিতে? আমরা জানি যে we are made of DNA, RNA and protein, তাই না? Protein is all about our structure and function. প্রোটিন ছাড়া আমাদের বডি স্ট্রাকচার হয় না, আমাদের ফাংশন হয় না। কিন্তু বলা হয় প্রোটিনের সঙ্গে যদি সিগন্যাল না থাকে তাহলে আপনার বিহেভিয়ার বা আপনার অ্যাকশন কিন্তু হবে না। ওকে, সো প্রোটিন হচ্ছে আপনার স্ট্রাকচার, বডি স্ট্রাকচার প্রোটিনের উপর ডিপেন্ড করে। কিন্তু প্রোটিনের সাথে যখন আপনার সিগন্যাল, মানে আপনার ওই আউটসাইড এনভায়রনমেন্টকে কিভাবে পারসিভ করলেন এবং কিভাবে ইন্টারপ্রেট করছেন, দ্যাট ইজ ইওর সিগন্যাল। সো ইওর প্রোটিন এন্ড ইওর সিগন্যাল দ্যাট ডিটারমাইন্স ইওর ফিজিক্যাল মুভমেন্ট। সুতরাং এই দেখুন আমি দাঁড়িয়ে আছি চুপ করে, দিস ইজ মাই স্ট্রাকচার, বাট যখনই আমি মুভমেন্ট করব তখন আমার সাথে কিন্তু একটা সিগন্যাল আছে, কিন্তু আমি মুভ করছি কেন, কোনো একটা কারণে আমি মুভ করছি, তখনই আমার মুভমেন্ট শুরু হয়। সুতরাং দিস সিগন্যাল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইখানটা কিন্তু আমাদের খেয়াল রাখাটা ভীষণ দরকার। জাস্ট আগের স্লাইডটাই, এই যে আমাদের যে ভাইটাল ফোর্স, যে সিগন্যাল থেকে প্রোটিনের সঙ্গে যখন আমরা একসাথে এইটাকে নিয়ে এগোই তখন আমাদের বিহেভিয়ার চেঞ্জেস আসে। এটা ডক্টর ব্রুস লিপটনের এক্সপ্লেনেশন। বলছে আমাদের এই যে ডিএনএ যে স্ট্র্যান্ড যেটা দেখতে পাচ্ছেন আপনি, সেই ডিএনএ স্ট্র্যান্ডে এই যে যেটা থাকে না, এটাকে বলে রেগুলেটরি প্রোটিন। কিন্তু যতক্ষণ না এই রেগুলেটরি প্রোটিন যতক্ষণ না খুলবে ততক্ষণ ডিএনএ তে যে ইনস্ক্রিপশন করা আছে, ডিএনএ আপনার আরএনএ থ্রু দিয়ে প্রোটিনকে ডাইরেকশন দেবে, তো সো ডিএনএ ডাইরেকশনটা তখনই হবে যখন এই প্রোটিন, রেগুলেটরি প্রোটিনটা যখন খুলে যাবে, আনলক হবে। and এই প্রোটিনের আনলকিং সিস্টেমটা হচ্ছে your thoughts and your belief, that is your signal. This science is now called the science of epigenetics. This is the latest science, last 10 years. Sir, এটা একবার একটু বুঝলাম না স্যার। It's a very simple জিনিস। আমাদের বডিতে, আচ্ছা পরের স্লাইডটা দেখুন, দেখুন আমাদের বডি তৈরি সবসময় আমরা জানি ডিএনএ তে আমাদের বডি কিভাবে কাজ হবে সমস্ত কিছু সিস্টেম দেওয়া থাকে সেখানে, সেটা আরএনএ থ্রু দিয়ে, এটাকে বলা হয় মেসেঞ্জার আরএনএ, আমরা সবাই জানি, তার থ্রু দিয়ে প্রোটিনকে ডাইরেকশন দেওয়া হয় প্রোটিন কি করে কাজ করে। ওকে,
সো এই ডিএনএ কে আপনি রেগুলেট করতে পারেন। আমরা এতদিন জেনে এসেছি যে ডিএনএ ডিটারমাইন করে আপনার শরীরে কি ঘটবে। আপনার বাবা ডায়াবেটিক, আপনার বাবা ক্যান্সার বলে দেওয়া হয়, তাহলে আপনার মধ্যে সম্ভাবনা আছে। নাও দিস হ্যাজ বিন প্রুভড রং। দিস সায়েন্স ইজ এপিজেনেটিক্স। বলছে ইউ ক্যান কন্ট্রোল ইওর জিন, you can control the gene expression through your signal, through your thoughts, through your belief. আপনারা চাইলে এপিজেনেটিক সায়েন্স দিয়ে একটু স্টাডি করবেন, সেখানে বুঝতে পারবেন। তো সুতরাং আপনার বডিতে যা কিছু ঘটছে আপনার বাবা বা মার ঘটেছিল বলে অটোমেটিক ঘটবে, ডোন্ট বিলিভ দ্যাট। Don't believe that. If anybody tells you from any background, you disagree. Okay? আপনাদের অনেক কিছু নতুন মনে হবে আজকে। আমি একটু ইন্টারফেয়ার করব। আচ্ছা, আমার মনে হয় এটা আমরা শেষ হলে তারপরে বেটার হবে, যদি আমার নলেজের মধ্যে থাকে তাহলে। না, আপনার নলেজের মধ্যে আছে। আচ্ছা, তো কি হয় যখন আমরা আমাদের থটস এন্ড বিলিফ, আমাদের ইন্টারপ্রিটেশন এন্ড পারসেপশন দিয়ে আমরা কোন একটা আন্ডারস্ট্যান্ডিং এ পৌঁছই না, তখন আমার নার্ভাস সিস্টেম আমার বডিতে কিছু সিগন্যাল পাস করে, কাট থ্রু দিয়ে। That is the most important organ, which is called hypothalamus. Okay, so hypothalamus আবার আমাদের পিটুইটারি গ্ল্যান্ডকে তখন অ্যাক্টিভেট করে, এবং এই পিটুইটারি গ্ল্যান্ড আমাদের বডিতে কতগুলো হরমোনস আছে যেগুলোকে ইনস্টিগেট করে এই ধরনের হরমোন সিক্রেশন করে। Some of them may be positive, some of them may be negative. So আপনার বডিতে কর্টিসল হরমোন তৈরি হবে কি হবে না, এটা ডিপেন্ড করে ইওর পারসেপশন এন্ড ইন্টারপ্রিটেশন অফ দ্য এনवायरमेंट। আজকে আপনি এখানে বসে যদি খুব স্ট্রেস ফিল করেন, আপনি জানবেন এই স্ট্রেস তৈরি হয়েছে আপনার কোনো ঘটনাতে, নিশ্চয়ই আপনার কোনো পারসেপশন ইন্টারপ্রিটেশনের প্রবলেম হচ্ছে। আর যদি স্ট্রেসকে আপনি উইদিন 5 মিনিটস কন্ট্রোল করতে পারেন, you are able to change your perception and interpretation. This is absolute science. এখানে যদি কোনো মেডিকেল প্রফেশনাল কেউ থাকেন, I am very sorry, but this is science. Okay? So এখানে অনেক ধরনের হরমোন আছে, আপনারা দেখে বুঝতে পারবেন, এটা এক্সপ্লেন করার দরকার নেই। আপনি যেরকম চাইবেন আপনি সেরকম বডিতে হরমোন সিক্রেট করতে পারেন। সো আপনার মাইন্ডে এই দুটো পার্ট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ইওর থটস এন্ড ইওর বিলিফস। আজকে যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি কথা বলছি, যে মুভমেন্ট ম্যাডাম শুরু করেছেন, মনে হয় ছেলেরা আজকে এই দুটো জায়গায় সবচেয়ে বেশি পিছিয়ে আছে। তাদের ভাবনায় সব সময় শুধু নেগেটিভ। তারা বিশ্বাসই করে ফেলেছে যে হয়তো এই সোসাইটিতে আমাদের আর কিছু ভালো করার জায়গা নেই। আমার মনে হয় যদি আমাদের ছেলেদেরকে অ্যাওয়ার করতে হয়, তাহলে এই দুটো জায়গায় বিশেষ করে আমাদের প্রত্যেকটা পুরুষ মানুষকে অ্যাওয়ার করার দরকার আছে। এটা কি দেখছেন? এটা ফ্যামিলি মুভ করছে, তাই তো? আপনারা জানেন যে এপিজেনেটিক যে সায়েন্সটা, সেটা বলছে আমরা হিউম্যান বডি, উই আর নট মেড অফ সেলস, উই আর মেড অফ এনার্জিস, উই আর মেড অফ ভাইব্রেশনস। আমি জানি না বিশ্বাস করেন কিনা, অ্যাকচুয়ালি স্পিরিচুয়ালিটিও তাই ওইদিকেই চলছে, মানে সবকিছুই স্পিরিচুয়ালিটি এন্ড সায়েন্স হ্যাভ কাম টুগেদার। স্পিরিচুয়ালিটি থেকে এগুলো এসছে, ধীরে ধীরে সায়েন্সের দিকে যাচ্ছে। স্পিরিচুয়ালিটি ভালো লাগছে যে আপনাদের মধ্যে কেউ কেউ এটা নিয়ে চর্চা করেন। আর আমি ভেবেছিলাম হয়তো আমি একটু ইন্টারফেয়ার করছি। আপনি খুব সুন্দর এক্সপ্লেন করছেন। আপনি কাইন্ডলি একটু সবাইকে বলুন যে জিন ক্যান চেঞ্জ, এই জিনিসটা একটু বলুন। এটা আগের স্লাইডে আমি বলেছি না, পুরো ক্লিয়ার বলুন যে জিন চেঞ্জ হতে পারে। একটা কথা একটা বলার আছে, এই থটস এন্ড বিলিফের কথাটা বলছিলেন তো, যে আমরা থটস এন্ড বিলিফ দিয়ে প্রোটিনের রেগুলেশনটাকে চেঞ্জ করতে পারি। কিন্তু আমি যখন স্টুডেন্ট লাইফে পড়েছিলাম, যখন জেনেটিক্সে পড়েছিলাম প্রোটিন সিনথেসিস বা ওই জায়গাটা, ওখানে কিন্তু আমাদেরকে একটু আলাদা রকম শেখানো হয়েছিল যে না, আমাদের থট প্রসেসটাও কিন্তু এই জিনই কন্ট্রোল করছে। ইন টুডেস মেডিকেল সায়েন্স ইউ উইল ফাইন্ড দ্যাট। আজকের মেডিকেল সায়েন্সে আপনি এটাই পাবেন, জিন কন্ট্রোলস ইওর লাইফ। But if you go to epigenetic science, then you will be understand this. এখন পুরো চেঞ্জ হয়ে গেছে। যার কথা বলছেন ডক্টর লিটন, এখন পুরো চেঞ্জ হয়ে গেছে। এটাকে একটা ম্যাগনেটিক ফিল্ডে, এই ছবিটাকে একটা ম্যাগনেটিক ফিল্ডে ফেলানোর পরে দেখুন ছবিটা কি আছে।
দে আর অল ভাইব্রেশন। আগে দেখছিলেন কয়েকজন মানুষের ছবি, কিন্তু আলটিমেটলি আমরা সবাই ভাইব্রেট করছি কন্টিনিউয়াসলি, এবং আমাদের একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় কি এই ধরুন আমরা সবাই কথা বলছি না, আমি একটা ফ্রিকোয়েন্সি জেনারেট করছি, আপনি একটা কিছু, সবাই করছি আমরা, এবং আমাদের একটা সার্টেন এরিয়ার মধ্যে এই ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু আমরা শেয়ার করি। একটা স্ক্রিনে দেখাই, তো এই যা কিছু ভাবছি আমরা, আমাদের ফ্রিকোয়েন্সি আমরা তৈরি করছি, ভাইব্রেশন তৈরি করছি ভাবনা দিয়ে। এটা দেখুন, ধরুন এই এ পার্সন একটা এ তৈরি করেছেন, এক ধরনের থটস দিয়েছেন। বি পার্সন তিনি একটা থটস দিয়েছেন। যদি এই দুটো থট সিনক্রোনাইজ না হয় তাহলে the resultant effect will be zero. ইভেন আপনারা যখন অনেক সময় আমরা ইন্টারঅ্যাক্ট করি না কোনো মানুষের সাথে, কোনো মানুষের সাথে গল্প করতে করতে আমাদের যখন ভাইব্রেশন ম্যাচ করে না, আমরা তখন উঠতে চাই না, অনেকক্ষণ ধরে চলতে থাকে। আবার কখনো কি হয়, 2 মিনিটের মধ্যে আর ভালো লাগে না, কোনোভাবে আমরা একটা এক্সকিউজ দিয়ে আমরা চলে যাই, হয় কি হয় না? দিস ইজ অ্যাবসলিউটলি এই জিনিসটা ঘটে, আমাদের ভাইব্রেশন ম্যাচ করে, ওয়েভলেন্থ ম্যাচ করে অ্যাবসলিউটলি। এই যে ভাইব্রেশনের এটাও কিন্তু পরীক্ষা আছে। আপনি যখন ভাবছেন কিছু, আপনি তো থটস দিচ্ছেন, ভাইব্রেশন দিচ্ছেন, এই ভাইব্রেশন গুলো দেখুন মেজারমেন্ট হয়েছে। এই যে আমরা যখন দুঃখ, ভয়, ইরিটেশন, ডিস্টারবেন্স, অ্যাঙ্গার এগুলো থাকে আমাদের, দেখেছেন ফ্রিকোয়েন্সি মেজারমেন্ট একদম লোয়ার লেভেলে থাকে। এবং ডাক্তারবাবুরা বলেছেন যখন আপনি কোনো ডিজিজ হন, রোগের শিকার হন, বডির ভাইব্রেশন কিন্তু একদম লো লেভেলে থাকে, less than 3 to 4 hertz. It is proved by the medical doctors also. যে কোনো মানুষ যখন রোগ হবে, আপনি বডির ভাইব্রেশন মেজার করবেন, it will come down below 5 hertz. So যদি আপনার মধ্যে এইগুলো কন্টিনিউয়াসলি এগুলো থাকে আপনার মধ্যে, তাহলে আপনি কোথায় যাচ্ছেন? You are damaging your body. তাই না? ঠিক যদি উল্টোটা হয়, যদি ওয়েভলেন্থ ম্যাচ করে, তাহলে রেজাল্টেন্ট ভাইব্রেশনটা দেখছেন কত পাওয়ারফুল, এবং তার মেজারমেন্টটা দেখবেন। যদি আপনি এই সিচুয়েশনগুলোর মধ্যে থাকেন, তাহলে আপনার ভাইব্রেশনের ফ্রিকোয়েন্সি কত বেড়ে যাচ্ছে, and you are heading for, you are becoming healthy person. So healthy থাকা, it's not very difficult. হেলদি থাকা মানে you don't need to go always to doctor, আপনাকে রোজ ওষুধ খেতে হবে হেলদি থাকার জন্য। হেলদি থাকতে গেলে আপনাকে এই স্টেটের মধ্যে থাকতে হবে, কিন্তু সত্যি আনফরচুনেট এই স্টেটে সবসময় থাকা যায় না আমাদের, তাই? এবং তাই জন্যই আমাদের কিছু ভালো মানুষের দরকার, তাই জন্য এই ধরনের প্ল্যাটফর্ম দরকার, এরকম ম্যাডামকে দরকার, যিনি আমাদের পাশে থেকে আমাদের সবসময় এই স্টেটে নিয়ে আসতে চাই। কি করে সম্ভব ওই স্টেটে থাকা? আসতে গেলে কিছু প্রসেস তো চাই, তাই না? তো আমরা জানি, এগুলো শুনেছি যে একটু আগে স্পিরিচুয়ালিটির কথা হচ্ছিল, এখানে এই আলোচনাগুলো হয়। অফকোর্স দেখবেন আপনি যখন আমরা বিপদে পড়ি, তখন আর কিছু নাই করে লুকিয়ে কিন্তু প্রার্থনা করি, একদম উপরে দেখাই না, কিন্তু বাড়িতে বসে করতে হয়। জানি না সবাই আমার সাথে একমত কিনা, এই জিনিসটা কিন্তু আমার কাছে ভেরি ইম্পর্টেন্ট। রিডিং বুকস, পজিটিভ বুকস এন্ড অ্যাসোসিয়েট উইথ ভিজুয়ালাইজেশন বলতে আপনি কি বলছেন? ভিজুয়ালাইজেশন মানে চোখ বন্ধ করে মনের চোখে দেখা। আপনি চোখ দিয়ে দেখছেন, তো এবার চোখ বন্ধ করে আমাকে দেখুন, দ্যাট ইজ ভিজুয়ালাইজেশন। এবার ভিজুয়ালাইজেশন স্টেটে বসে মেডিটেশন করতে হয় মনকে শান্ত করার জন্য, সেগুলো একটা প্রসেস আছে। হ্যাঁ, কাকে দেখবো চোখ বন্ধ করে? আপনি যেটা চান জীবনে, যে জিনিসটা ভালো চান সেটা করতে, দ্যাট ইজ another part. না, নট নেসেসারিলি যে তুমি কোনো দেবো দেখো, অ্যাকশন রিকোয়ার্ড, আমি ভিজুয়ালাইজেশনের সঙ্গে অ্যাকশন থাকে, দেখুন অ্যাবসলিউটলি, বাট দ্যাট ইজ এ ডিফারেন্ট সাবজেক্ট, কিন্তু সেটা নিয়ে কথা বলতে গেলে আবার অন্য সাবজেক্ট অনেক সময়, and absolute beliefs that will, সবাই বলে আমার ভাগ্যে যা আছে তাই হবে, তাই না? বাট ব্রেক করলে কি হয়, ভাগ্যকে পাল্টানো যায় তো? হ্যাঁ, এখানে মেজার করেন কি করে? হ্যাঁ, এই মেজারমেন্ট গুলো দেখাবেন না, এটা তো ডাক্তাররা করতে পারেন না, আমি করছি। ফোন কার বাজে একটু বন্ধ করে রাখুন।
নেক্সট চলে আসি মাইন্ডের তো হলো থটস এন্ড বিলিভস। আপনি যখন একটা জিনিসকে কন্টিনিউয়াসলি ভাবতে থাকেন কোথায় এফেক্ট করে? আপনার ইমোশনে। ইমোশনে এফেক্ট করে। আপনি একটা পিকচার দেখছেন, সিনেমা দেখছেন, একটা খুব দুঃখের সিন দেখে কি চোখ দিয়ে জল বেরোলো, এটা কি হলো? আপনি মাইন্ড দেখলেন, কিছু ভাবলেন, এফেক্ট করলো, আপনার বডিতে কিছু হরমোন সিক্রেশন হলো ইন দ্য ফর্ম অফ আয়ন। ওকে, সো সেকেন্ড পার্ট হচ্ছে আপনার ইমোশনটাকেও কিন্তু কন্ট্রোল করা দরকার ভীষণ ভাবে। ইমোশন, এগুলো নেগেটিভ ইমোশন সবাই জানি আমরা, এবং এগুলো আমাদের ক্ষেত্রে হয় যখন উই আর ভিক্টিমাইজ, তাই না? তখন এগুলো বেশি করে আসে। আনন্দ, জয় তখন খুব দূরে চলে যায়। গ্র্যাটিটিউড দেখানো তখন আমরা ভাবতেই পারি না, তখন কোথায় প্রতিশোধ নেবো সেটার কথাই ভাবছি বেশি। তো এটা যদি কন্টিনিউয়াস চলতে থাকে তাহলে কি হবে? এই স্লাইডটা দেখুন ভালো, বিশেষ করে আজকের দিনে এই যে প্যান্ডেমিক চলছে, যেটা বলছে আপনার ইমিউনিটি যদি ভালো না থাকে কি হবে? তাহলে আপনার অনায়াসে এফেক্টেড হবে। সো ইমিউনিটি ফাইট কে করে? আমাদের বডিতে অ্যান্টিবডি। অ্যান্টিবডি মানে হচ্ছে এই আইজিজি-এ। এই আইজিজি অ্যান্টিবডি বলেছে যদি 5 মিনিট আপনাকে রাগানো হয়, 5 মিনিট আপনি খুব রেগে গেলেন, আইজিজি ইনস্ট্যান্ট, এটা বেস লেভেল 35, একটু বাড়বে, আইজিজি বেড়ে গেল, কিন্তু নেক্সট 6 আওয়ার্স আপনার আইজিজি মানে ইমিউনিটি উইল গো ডাউন। আর কন্টিনিউয়াস যদি এটা প্রতিদিন আপনার দিনে 6 ঘন্টা ধরে এই ইমিউনিটি ডাউন হয়, তাহলে তো আপনি সবার আগে করোনা আপনাকে করোনা বেছে বেছে ধরে যায়। এখানটা বেশি ভীতু, আপনি কারেক্ট বলেছেন। করোনা আমি দেখেছি তাদেরকেই বেশি এফেক্ট করেছে যারা এখানে ভেবে নিয়েছে মাইন্ডে করোনাটা হবে। দিস ইজ সায়েন্স। আমি ফার্স্ট উইক অফ মে থেকে আমি সারা বাংলা ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, প্রোটেকশন যেটুকু নেওয়ার নিচ্ছি, কিন্তু আমার বডিতে আজ পর্যন্ত আমি ফিল করিনি আমার ওই টেম্পারেচার বেড়ে গেল, শ্বাসকষ্ট হলো, আমার সব কি স্বাদ গন্ধ সব চলে গেল, আমি কোনদিন ফিল করি। কারণ আমি কোনোদিন ভয় পাই না, আমি জানি কি আমি ভয় পেলে আমার ইমিউনিটি উইল গো ডাউন অ্যাকর্ডিং টু দিস চার্ট। সো যে মুহূর্তে আপনি ভাবছেন বাড়ির বাইরে যাব, ভয় পাবো, কিভাবে কার সাথে মিশবো, আপনি এই চারটার কথা মনে রাখবেন। উনি বলেছিলেন আইজিজি কিন্তু আপনার 7 দিনে অনেক কমে যাবে, আর এটা যদি রোজ কমতে থাকে তাহলে হয়ে গেল। আজকে বলুন তো, যারা সত্যি সত্যি পজিটিভ হয়ে হসপিটালে ভর্তি হয়, আমি কাউকে কোনো অন্যভাবে বলছি না, তারা হসপিটালে থেকে সত্যি আনন্দে থাকেন না দুঃখে থাকেন? কি থাকেন তারা? বিশেষ করে পুরুষ মানুষ যদি হসপিটালে থাকেন, তার তো সমস্ত ভাবনা তার ফ্যামিলিকে নিয়ে, যদি আমার কিছু হয় তাহলে পরিবারের কি হবে, তাই না? তিনি যদি কন্টিনিউয়াস এরকম ফিয়ারের মধ্যে থাকেন, তাহলে তার ইমিউনিটি বাড়বে না কমবে? আর ইমিউনিটি যখন কমবে তখন ওই কোমরবিডিটি সব জানি আমরা, না? যত অন্য ধরনের ইনফেকশন আছে সব তখন আপনাকে। আমি 5 জন কোভিড পেশেন্টের প্রেসক্রিপশন দেখেছি, এবং 5টাতেই কোনো অ্যান্টিভাইরাল ড্রাগস তো নেই এখন। ওনাদের এখন দেওয়া হয় অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিপ্যারাসাইট, জ্বর হলে তার জন্য একটু কিছু, আর হচ্ছে সব ভিটামিন মিনারেলস। তো সুতরাং ভয় যদি পেয়ে যান তাহলে আপনি শেষ। কিন্তু আজকাল অন্তত আমার কথা বিশ্বাস করুন, করোনাকে ভয় পাবেন। আমি ভয় পাই না, আপনি তো পানি। কারেক্ট বলেছেন স্যার। ওকে, তো ভয় দিয়ে কোনো কিছু জয় করা যায় না। অনিরুদ্ধ, তুই আর বলিস না। হ্যাঁ? আর দীপ কোথায়? প্রতি 2 মিনিট অন্তর হাত ধুচ্ছে তাহলেই আপনার ভেতরে ভয় থাকবে না। তাহলে আপনার ভেতরে ওই যে হার্টস যেগুলো পজিটিভ ইমোশন বাড়বে, লাভ, হোপ, জয়, গ্র্যাটিটিউড, কম্পেশন, থ্যাঙ্কস। হ্যাঁ, আইজিজি কি হয়? আইজিজি মানে অ্যান্টিবডি, অ্যান্টিবডি তো ফাইট করবে। আমি দেখাবো একটু পরে, দেখবেন না অ্যান্টিবডি কিভাবে ফাইট করে। ওকে, সো এইগুলো আমাদের মধ্যে যদি বেশি করে আনতে পারি আমরা, দেখুন আনন্দ, জয়, এগুলো তো কোনো ঘটনা আমাকে দিতে পারে না। হ্যাপিনেস ইজ এ স্টেট অফ ইওর মাইন্ড। হ্যাপিনেস তো যে কোনো জায়গা থেকে আপনি হ্যাপি হতে পারেন। আপনি বাড়িতে বসে একটা বই পড়ছেন, দ্যাট ক্যান গিভস ইউ হ্যাপিনেস। তাহলে একটা মানুষ বা কোনো ঘটনা আপনাকে হ্যাপি করবে, এটা কোথায় বলা আছে? আজকে আমার লাইফে অনেক কিছু ঘটতে পারে, বাট সেই যে ঘটনাটাই আমাকে আনহ্যাপি করে দেবে, তাহলে আমি কিসের মানুষ হলাম, তাই না? তো সুতরাং আমাকে এইগুলো প্র্যাকটিস করতে হবে, কিন্তু এই প্র্যাকটিসের জন্য আপনাকে সঠিক মানুষের সাথে থাকতে হবে। আপনি যদি নেগেটিভ মানুষের সাথে ঘোরাফেরা করেন, তাহলে তো আরো বেশি আপনাকে ওই জায়গায় নিয়ে যাবে। How it will be defined? হ্যাঁ, How it will be defined?
what will be defined? সঠিক মানুষ। তা আপনি নিজেই বুঝতে পারবেন আপনার চারপাশে যারা আছে কারা সঠিক না বেঠিক যারা বলতে হবে let go forgiveness লাভ কা কি দেবাজিৎ দা কি শিখেছি let go এটা মানে তো জানেন তো সবাই letting go আরে লাইফে যা কিছু ঘটুক না কেন কি আসে যায় তারা সব this is my life আমার কথাগুলো this is my life okay outside for a person আমার লাইফে কিছু ঘটবে আমি হতে দেব না চলে আসলে এবার আমি মাইন্ড বললাম ইমোশন বললাম এবার আসি ফিজিক্যাল বডিতে তাই না এটা নিয়ে আমরা সবাই কনসার্ন এটা একটু জানা দরকার আমাদের if we are able to understand the basic physiology of our immune system we can boost our immunity to fight against any infection আচ্ছা একটা জিনিস বলি আপনাদের আমার বডির অ্যানাটমি এন্ড ফিজিওলজি এটা কি শুধু মেডিকেল স্টুডেন্টসদের একচেটিয়া অধিকার না আমি আমার বডির অ্যানাটমি জানতে পারি না নিশ্চয়ই পারি আমি আমার বডির ফিজিওলজি জানতে পারি পারি যদি আমি ফিজিওলজির কারোর সাথে কথা বলি এনিথিং রং নো আপনার ব্যাংকে কত টাকা আছে কে কে জানে আপনার বাড়ির ভল্টে কত গয়না আছে কে কে জানে অনলি আপনি আর আপনার স্পাউস জানেন নোবডি ইজ অ্যালাউড টু ইন্টারফেয়ার তাই না বাট আপনার বডির ভেতরে কি কি আছে এটা আপনি ছাড়া বাইরের লোক সবাই জানে বডিতে কোথায় কি গন্ডগোল হচ্ছে আপনি জানেন না কিন্তু পয়সা দিয়ে অন্য লোকদের আপনি জানাতে চান তাই না একদম কেন ঘটবে এটা বলুন যদি আপনি আপনার ফিজিওলজিটা জানতে পারেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনার বডিতে রোগ আছে বিশেষ করে আজকের দিনে এই যে যেটা আমাদের ইমিউনিটি যেটা হচ্ছে ইমিউনিটি যেটা সেইটাকে কিভাবে আমরা প্রোটেক্ট করতে পারি জাস্ট নোইং আওয়ার ফিজিওলজি দেখুন আমাদের বডিতে আমরা সবাই জানি যে আমাদের বডিতে ফাইট করে কারা ইমিউন সেল সবাই জানি আমরা ইমিউন সেলসের মধ্যে অনেকগুলো আছে আমরা ডব্লিউবিসি কাউন্ট করলে পেয়ে যাই আমরা বলে ওই কি বলে এগুলোকে বেসোফিল ইসোনোফিল মনোসাইট লিম্ফোসাইট এগুলো জানি না আমরা সবাই ছোটবেলায় পড়েছি এখন আর কেউ গুরুত্ব দেই না বাট ওইগুলোই আসল কিন্তু আপনি যদি ওইগুলো জানেন আপনি নিজেই সব ঠিক করে নিতে পারেন দেখুন আমি দেখাই এই দেখুন ম্যাক্রোফেজ মানে আমাদের বডিতে মনোসাইট যখন অ্যাক্টিভ হয় দে আর কল্ড ম্যাক্রোফেজ ওকে সো ম্যাক্রোফেজ মানে মনোসাইট যেগুলো আছে সেগুলো যখন বডিতে কোনো মাইক্রো ব্যাকটেরিয়া ভাইরাস যদি ঢোকে ওরা ওদের অ্যান্টিজেনকে পাকড়াও করে নিয়ে যাবে আমাদের বডিতে লিম্ফোসাইট সেল টি লিম্ফোসাইট which is called helper cell টি লিম্ফোসাইট তখন বি লিম্ফোসাইটকে অ্যাক্টিভেট করবে বি লিম্ফোসাইট অ্যাক্টিভেটেড হয়ে তৈরি হয় প্লাজমা সেল আলটিমেটলি প্লাজমা সেল তৈরি করে আমাদের বডিতে অ্যান্টিবডি দিস ইজ দ্য বেসিক মেকানিজম এটা জানার জন্য কোনো ডাক্তারের ডিগ্রি দরকার নেই দিস ইজ আওয়ার ফিজিওলজি ওকে সো অ্যান্টিবডি যখন তৈরি হয়ে গেল অ্যান্টিবডি কি করবে তখন আমাদের ব্লাডে রিলিজ হবে এবং ব্লাডে রিলিজ হয়ে তখন অ্যান্টিবডি কি কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাল মাইক্রোবসকে কিল করে বা ব্যাকটেরিয়াকে নিউট্রালাইজ করে কোনদিন শুনেছেন অ্যান্টিবডি নিজে কিছু করছে সরি অ্যান্টিবডি নিজের কোনো ক্ষমতা নেই অ্যান্টিবডি দে উইল টেক দি হেল্প অফ কমপ্লিমেন্টারি সিস্টেম এইটা আমরা কিন্তু অনেকেই জানি না আমাদের জানানো হয় না অ্যান্টিবডি টেস্ট তৈরি হলো বাট হোয়াট অ্যাবাউট কমপ্লিমেন্টারি সিস্টেম complementary proteins are there without complementary proteins antibody has no role so আপনার অ্যান্টিবডি টেস্ট হচ্ছে কিন্তু আপনার কমপ্লিমেন্টারি প্রোটিনস তো জানা নেই তাহলে কমপ্লিমেন্টারি প্রোটিনস না হলে অ্যান্টিবডি রোলটা প্লে করবে কি করে ওর কোনো ক্ষমতাই তো নেই দেখুন ফল্ট স্লাইড এটা হচ্ছে আমাদের ওই ডব্লিউবিসি নিউট্রোফিল এসিনোফিল বেসোফিল তারপরে মনোসাইট লিম্ফোসাইট এগুলো কোন কত পার্সেন্টেজ তার একটা চার্ট করব এগুলোই আমাদের আসল অস্ত্র কিন্তু শরীরে ফাইট করে কিছুদিন আগে আনন্দবাজারে এই রিপোর্টটা বেরিয়েছিল বলছে যে যদি আমাদের টি সেল কমে যায় বডিতে অন্তত 2000 থেকে 4000 থাকার কথা কোভিড পেশেন্টদের 200 থেকে 400 চলে এসেছে কই আমরা এই ধরনের পেশেন্টদের কখনো তো টি সেল মেজার করি না ডব্লিউবিসি কাউন্ট করি না তো এটা তো রিপোর্ট একটা কোভিড পেশেন্টদের এত চলে এসেছে
এটা আগের স্লাইড যেটা বলেছিলাম, এটা হচ্ছে টি হেল্পার সেল, এই টি হেল্পার সেল এটা হচ্ছে আমাদের বি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইটকে অ্যাক্টিভেট করার পর এইগুলো হচ্ছে ওরা অনেক কি হয়েছে, একটা প্রলিফারেশন হয়েছে, তারপরে এই অ্যান্টিবডি তৈরি হয়েছে। এটা জাস্ট বেসিক ফিজিওলজি। এইটা হচ্ছে একটা মাইক্রোব, এইটা হচ্ছে অ্যান্টিবডি। অ্যান্টিবডি মাইক্রোবটাকে পাতলা করেছে, এটা তৈরি হয়ে গেছে বডিতে। এবার কি হবে? These are all complementary proteins. This is C1, C4, then C2, C3, C5, C6, C7, C8, C9. All these C proteins, এইগুলো হচ্ছে আসল জিনিস। এই যে লাস্ট এটাকে বলে টার্মিনাল কমপ্লেক্স, this is called MAC molecule, membranes atom molecules. ওকে, এটা আলটিমেটলি মাইক্রোবকে ধ্বংস করবে বা ব্যাকটেরিয়া থাকলে তাকে নিউট্রালাইজ করবে। বাট এটা কখন তৈরি হবে? যখন আপনার মধ্যে এই প্রোটিনগুলো থাকবে। উইদাউট C1 এটা আসবে না। এই তিনটে মিলে C3 কে অ্যাক্টিভেট করা হয়, C3 আসলে C5। এগুলো আমরা কেউ শুনেছি, কেউ জানেন আপনারা হোয়াট ইজ C3, হোয়াট ইজ C5? কমপ্লিমেন্টারি সিস্টেম আছে, কমপ্লিমেন্টারি প্রোটিনস, তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এগুলো। ওকে, এগুলো আপনার জেনে কি হবে? আপনি বলুন আমার জেনে লাভ। আপনার বডিতে যদি এই প্রোটিনগুলো না থাকে তাহলে আপনি লড়াই করবেন কি করে? অ্যান্টিবডি তৈরি হলো কিন্তু আপনার বডিতে প্রোটিন নেই। প্রোটিন মানে কি? যে আপনি এতক্ষণ ধরে খেলাম প্রোটিন, মাছ খেলাম, মাংস খেলাম, প্রোটিন হয়ে গেল। অনেকে আমরা প্ল্যান্ট প্রোটিনও খাই। এটা দেখুন, যদি অ্যান্টিবডি তৈরি না হয় তাহলে কি হবে? তাহলে আপনি ফাইট করতে পারবেন না। অ্যান্টিবডি তৈরি করতে বলা হয়, ডাক্তারবাবুরা বলেন প্রায় 2 সপ্তাহ সময় লাগে। 2 সপ্তাহ ধরে কি করবেন আপনি? উইদাউট অ্যান্টিবডি আপনি ফাইট করতে পারেন? নিশ্চয়ই পারেন, এটা আমাদের কেউ বলা হয়। অ্যান্টিবডি ছাড়া আপনার এই যে C3 যেটা দেখছেন, C3 একটু আগে দেখালাম, C3 যেটা প্রোটিন একটা, এই C3 প্রোটিন উইদাউট দি হেল্প অফ অ্যান্টিবডি it can kill bacteria or neutralize virus within 2 to 3 days. I am not a doctor, but 5 জন কোভিড পেশেন্ট আমার সাজেশন চেয়েছিল। আমি তাকে বলেছিলাম আগে হসপিটালে ভর্তি হবে কিনা আগে বলো। বললো না হবো না। আপনি কি বলেন? আমি বললাম বাড়িতে 3 দিন সময় লাগবে, আমি তোমাকে ভিটামিন মিনারেলস প্রোটিন বলে দিচ্ছি, খাবে। টেম্পারেচার 100 এর উপরে উঠলে তবে একটা জ্বরের ওষুধ খাবে, আদারওয়াইজ খাবে না। You won't believe within 3 days all 5 cases they have become healed. বিকজ তাদের শরীরে অ্যান্টিবডির দরকার হয়নি। 3 দিনের মধ্যে তারা তাদের বডির ভিটামিন মিনারেলস আর প্রোটিন দিয়ে তাদের বডিকে ফাইট করছে। সো উইদাউট অ্যান্টিবডি আপনারা আজকে জানুন উইদাউট অ্যান্টিবডিতেও আপনি ফাইট করতে পারেন। ইউ ডোন্ট নিড টু ওয়েট ফর 14 days, 2 weeks time. দেখুন এই অ্যান্টিবডি তৈরি হয়ে যেটা আমাদের বডিতে কি করে, দিস ইজ কল্ড ক্লাসিক্যাল পাথ। এইগুলো হচ্ছে অ্যান্টিবডি। এই জিনিস ওকে, সেই অ্যান্টিবডি আমাদের একটা প্রসেস, এটা একটা ম্যাক মলিকিউল তৈরি হয়, ওকে ডেস্ট্রয় করে। বাট যদি অ্যান্টিবডি না থাকে তাহলে কি হবে? এই দুটো পাথওয়ে, অল্টারনেটিভ পাথওয়ে এন্ড ল্যাকটিন পাথওয়ে, এখানে কোনো অ্যান্টিবডি নেই। এই দুটো পাথওয়ে কিন্তু এই C3 প্রোটিনটাকে অ্যাক্টিভেট করে। C3 প্রোটিনের সাহায্য নিয়ে যে কোনো মাইক্রোবকে তারা নষ্ট করতে পারে। সো উইদাউট অ্যান্টিবডি, if you have sufficient amount of protein, particularly C3b protein, then আপনার 14 দিনের জন্য দরকার নেই। এবার একটু জাস্ট প্রোটিন ভিটামিন বলে দিই, তারপরে শেষ হবে। প্রোটিন আমরা সবাই জানি, ইটস এ কমন সেন্স যে প্রোটিন খেতে হয়, প্রোটিন খেতে হয় সবাই জানি। কেউ অ্যানিম্যাল প্রোটিন খান, কেউ প্ল্যান্ট প্রোটিন খান। বাট একটা জিনিস আজ থেকে জেনে রাখুন, যে প্রোটিন খাচ্ছেন তার মধ্যে অন্তত এই 9টা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড আছে কিনা, দিস ক্যান বি এসেনশিয়াল। কি হয় এগুলো দিয়ে সবগুলো ডিটেইলস আলোচনা করতে পারবো না, দিয়ে একটা আলোচনা করি। এই যে লাস্টে যেটা দেখছেন না, হিস্টাডাইন, আপনি জানেন না আপনার বডিতে যে প্রোটিন দিলেন তার মধ্যে হিস্টাডাইন অ্যামিনো অ্যাসিড আছে কিনা। হিস্টাডাইনের একটা ছোট্ট রোল বলে দিই আপনাদের। দেখবেন আমরা যখন শ্বাসকষ্ট হয় না, আমাদের ওই এখন একটা কি বলে ওই অক্সিজেন স্যাচুরেশন মাপি আমরা, অক্সিমিটারটা কোথায় দেই আমরা? অক্সিজেন স্যাচুরেশন দেখি। হ্যাঁ, আমরা অনেকে জানি না অক্সিজেন স্যাচুরেশনটা 100% থাকে আমার যখন অ্যালভিওলাইতে যখন অক্সিজেন থাকে এবং তার তখন যে কোল্যাটারাল আমাদের যে ক্যাপিলারির মধ্যে গ্যাস এক্সচেঞ্জ হয়, ঠিক ওই জায়গাটা 100% অক্সিজেন স্যাচুরেশন থাকে। তারপর ওটা যখন আমাদের অ্যাওর্টার মধ্য দিয়ে বডিতে বিভিন্ন ব্লাড সাপ্লাই হয়, অক্সিজেনেটেড ব্লাড,
যখন 100% স্যাচুরেশন কারোর বডিতে থাকে না, তার বিভিন্ন কারণ আছে। তাহলে আপনি যখন এখানে মাপছেন, আপনার যদি 97, 95 হয়ে যায়, আমরা অনেকে ভয় পেয়ে যাই। বাট এখানে 100% অক্সিজেন স্যাচুরেশন আপনি এক্সপেক্ট করতে পারেন, এটা ফিজিওলজি। ওকে, সো এই হিস্টাডাইন কি করে? আরেকটা জিনিস শুনে রাখো, আমাদের বলা হয় শ্বাসকষ্ট হলে বডিতে কি কমে গেছে, কি কমে যায়? বডি টেস্ট করলে পাওয়া যায় শ্বাসকষ্ট, হিমোগ্লোবিন কমে যায়, তাই না? হিমোগ্লোবিন কি ক্যারি করে? অক্সিজেন ক্যারি করে, অক্সিজেন ক্যারি করে। বাট শুনে যান, আজকে আমাদের বডিতে যে কোনো টিস্যুতে যখন গ্যাস এক্সচেঞ্জ হয়, কার্বন ডাই অক্সাইড যায় তো, অক্সিজেন ঢোকে, কার্বন ডাই অক্সাইড বেরোয়। আমাদের যখন গ্যাস এক্সচেঞ্জ হয়, কার্বন ডাই অক্সাইড যখন তৈরি হলো বডিতে, কার্বন ডাই অক্সাইডে যখন আমাদের যায়, তখন কার্বন ডাই অক্সাইড ফর্মে যায় না, ওটা ভেতরে একটা এনজাইম আছে, সেখানে ভাঙাচোরা হয়, তারপরে কার্বনিক অ্যাসিড হয়, কার্বনিক অ্যাসিড থেকে বাইকার্বনেট হয়। ওই বাইকার্বনেটের মধ্যে একটা জিনিস হাইড্রোজেন প্রোটন তখন বেরিয়ে যায়। হাইড্রোজেন প্রোটন যে ডিস্ট্রাকটিভ এলিমেন্ট, হাইড্রোজেন প্রোটন যদি আপনার ব্লাডের মধ্যে থাকে, তখন আপনার ব্লাড উইল বি অ্যাসিডিক। অ্যাসিডিক ব্লাড হলে কিন্তু আপনি উইল বি ডেঞ্জার জোনে চলে যাবেন। ওই হাইড্রোজেন প্রোটনটাকে ধরে রাখতে সাহায্য করে দিস হিস্টাডাইন। সো আপনার বডিতে যদি হিস্টাডাইন অ্যামিনো অ্যাসিড না থাকে, আপনার যে গ্যাস এক্সচেঞ্জ হচ্ছে, কার্বন ডাই অক্সাইডটা যখন বাইরে যাবে, সেই প্রসেসে আপনার ওই হাইড্রোজেন প্রোটনটাকে ধরবেটাকে যদি না ধরতে পারে, ওটা তো ফ্লুইডের মধ্যে আসবে, আপনাকে বিপদে ফেলে দেবে। ওকে, সো এই ধরনের 9টা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড যদি আমরা একটা একটা করে আলোচনা করতে চাই, তাহলে কিন্তু সময় লাগবে, আমি আর করতে চাইছি না। এটা ওই আগের স্লাইড, এই দেখুন, এই যে ডিএনএ তে সব বলা আছে, এগুলো কি জানেন? এগুলো দিস আর অল অ্যামিনো অ্যাসিডস। এখানে বলা আছে কোন কোন অ্যামিনো অ্যাসিড নিয়ে প্রোটিন তৈরি হবে। ডিএনএ আরএনএ কে মেসেজ পাঠাবে, ভাই তুমি যাও প্রোটিনকে গিয়ে বলো এই এই অ্যামিনো অ্যাসিড গুলো নিয়ে একটা প্রোটিন তৈরি করতে হবে। একটা যখন প্রোটিন তৈরি হয়, কোন কোন অ্যামিনো অ্যাসিড নিয়ে তৈরি হবে তার নির্দেশ দেওয়া থাকে ডিএনএ তে। ডিএনএ আরএনএ থ্রু দিয়ে পাঠায়। তো এই যে প্রোটিন তৈরি হবে আপনার, যদি আপনার মধ্যে এই অ্যামিনো অ্যাসিড গুলো না থাকে, তাহলে প্রোটিনটা তৈরি হবে কি করে? এবার আপনার মধ্যে ওই 9টা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড নেই, তাহলে ওই হিস্টাডাইন যদি না থাকে, তাহলে আপনার বডিতে ওই যখন গ্যাস এক্সচেঞ্জ হবে, কার্বন ডাই অক্সাইড যখন বাইরে বের হবে, হাইড্রোজেন প্রোটিনটাকে কে পাকড়াও করবে? তাহলে আপনার বডিতে অ্যাসিডিক হয়ে যাবে, পিএইচ অ্যাসিডিক হয়ে যাবে, আপনি তো আরো ডেঞ্জার হয়ে যাবে। এগুলো আমাদের কেউ বলানো হয় না, বেসিক ফিজিওলজি। দেখুন, আমি একজন রেভিনিউ অফিসার, আমি পড়াশোনা করে জেনে 20 বছর সুস্থ আছি। আমার থেকে আপনারা অনেক বুদ্ধিমান লোক আছেন, অনেক বিদ্যান লোক আছেন, আপনারা যদি এটা জেনে ইউজ করেন, আমি তো গ্যারান্টি দিয়ে বলতে পারি 10 বছর আপনার কথা বলবো। জাস্ট ইমপ্লিমেন্ট আপনাদের। এই দেখুন, আর দুটো লাস্ট বলি, এই এল ট্রিপ্টোফ্যান, এটাও একটা কিন্তু এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডের মধ্যে পড়ে। আর একটা হচ্ছে আপনাদের এই এটা ফিনাইলালাইন, আর একটা এল ট্রিপ্টোফ্যান। আমরা যখন মানসিকভাবে খুব ব্যতিব্যস্ত হয়ে যাই, তখন আমাদের এইগুলো খুব কম সিক্রেশন হয়। বলা হয় মেলাটোনিন যদি সিক্রেশন না হয়, আপনি রাতে ঘুমোতে পারবেন না। দেখুন, এই ঘুমানোর বিছানা দেওয়া আছে। সুতরাং মেলাটোনিন সিক্রেশন হতে গেলে আপনাকে এই ট্রিপ্টোফ্যান অ্যামিনো অ্যাসিড বডিতে থাকতে হবে, এবং আপনার সঙ্গে জিঙ্ক, ভিটামিন B1, B6 থাকতে হবে। এগুলো প্রসেস সিনথেসিস হতে হতে আলটিমেটলি মেলাটোনিন সিক্রেশন হবে। আর মেলাটোনিন বডিতে রাতে সিক্রেশন হলে আপনি কিন্তু খুব ভালো ঘুমোতে পারবেন। ঘুম না হলে আপনার বডি রিপেয়ারিং হয় না। সারাদিন যে ড্যামেজ হয়েছে তার রিপেয়ারিং হয় রাতে। রাতে ঘুমানোর জন্য মেলাটোনিন হরমোনটা দরকার। এটা তখন আসবে যখন আপনার বডিতে এটা থাকে। রাতে ঘুম হচ্ছে না, কি খাই? ঘুমের ওষুধ খেয়ে নিলাম, কিন্তু একবারও জানলাম না আমার বডিতে এই প্রসেসটা ঠিক হচ্ছে। কেউ আপনাকে বললেও না যে মেলাটোনিন সিক্রেশন হয় কিনা, বডিতে এই প্রোটিনটা আছে কিনা, আপনার অ্যামিনো অ্যাসিড আছে কিনা। তো ওষুধে যাবো এক্সট্রিম স্টেজে, তার আগে অন্তত এগুলো তো জানা দরকার আছে। ওই যেটা বলছিলাম, এই যে দেখুন, 3টে অক্সিজেন নিয়ে এখান থেকে কার্বন ডাই অক্সাইড চলছে এখানে। এটা লাংস, এই লাংসে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন 100 একমাত্র অ্যালভিওলাইতে হয়। কিন্তু অ্যালভিওলাইতে যখন পৌঁছেছে এটা একটা আরবিসি, তার মধ্যে এটা হিমোগ্লোবিন, 4টে পকেট হয়, 3টে পকেটে অক্সিজেন ভর্তি হয়ে আছে। এখান থেকে একটা অক্সিজেন এখানে আসবে। তার মানে এই যে প্রসেসটা কার্বন ডাই অক্সাইড আপনার লাংসে আসছে, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এটার জন্য আমাদের এক্সারসাইজ খুব দরকার। যে যত ভালো অ্যারোবিক এক্সারসাইজ করে, তার গ্যাস এক্সচেঞ্জ, বিশেষ করে কার্বন ডাই অক্সাইডটাকে বের করার ক্ষেত্রে খুব ভালো হয়। এইগুলো লাগবে আপনার ভিটামিন সি, জিঙ্ক, ডি, ওমেগা 3, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন এইগুলো নিয়ে ডিটেইলস আমি বলবো না, এগুলো আপনারা সবাই জানেন। বিশেষ করে এখনকার এই কোভিড সিচুয়েশনে সব ডাক্তারবাবুরা এটাই খেতে বলেন।
এগুলো কিভাবে কাজ করে তার অনেক সাইন্টিফিক ব্যাখ্যা দেওয়া আছে, আমি এগুলো ডিটেইলসে আলোচনা করতে চাই না। ভিটামিন সির অনেক রোল আছে, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লেমেটরি। একটা কথা শুনবেন, সাইটোকাইন স্টর্ম বলছে এখন, দেখবেন সাইটোকাইন স্টর্ম মানে আপনার বডির ইমিউন পাওয়ার, ইমিউনিটি আপনার বডির ভালো সেলগুলোকেই মেরে দিচ্ছে। তো ভিটামিন ডি ওটা মডিউলেট করে, যদি বেড়ে যায় কন্ট্রোল করবে, কম থাকলে সেটাকে বাড়াবে। ভিটামিন সি, ভিটামিন জিঙ্কের একটা অ্যান্টিভাইরাল এফেক্ট আছে, জিঙ্কের অনেক রোল আছে। দেন ভিটামিন বি, আপনি বেরিয়েছে অনেক, ভিটামিন ডি এইভাবে কাজ করে। এই সাইটোকাইন স্টর্মকে কি করে প্রোটেক্ট করছে, এটা কিছুদিন আগে আমাদের, আপনি জানেন সব প্লাজমা থেরাপি নিয়ে অনেক কথা চলছে, বাট আইসিএম ওরা নিজেরাই বলেছে প্লাজমা থেরাপি সেভাবে সবার ক্ষেত্রে কাজ করে না। সেটা নিয়ে আমি কথা বলতে চাই না, আমি শেষ করবো বিখ্যাত একজন কার্ডিওলজিস্টের কথা দিই, কথাটা শুনেন। I want to live until I am 100 years, not because I am afraid of death. 100 বছর বাঁচতে চাই, মৃত্যুর ভয় নয়, জীবনকে ভালোবাসি তাই। I don't want to live my last 20 to 30 days battling with cancer, heart disease, diabetes, etc. Last 20-30 বছর ওই heart disease, cancer নিয়ে বাঁচতে চাই না। Basically, I want to live the same life as I live today. আজকে যেভাবে সুস্থ আছি, এইভাবে আমি 100 বছর বাঁচতে চাই। তো আমরা যদি সবাই মিলে একটু ইনফরমেশন গুলো কালেক্ট করে ইমপ্লিমেন্ট করি, আমার মনে হয় এই ডাক্তারের 100 বছর বাঁচার স্বপ্ন আমরা করতেই পারি। কি আপনারা তাই চান নাকি? অনেকে বলে 100 বছর বাঁচা পাপ, বলে অনেকে, বেশি দিন বাঁচতে কেন পাপ? ধরেই নিচ্ছে সেটা পাপ। হ্যাঁ, আপনি সমাজে এসেছেন, অনেক কিছু দেওয়ার আছে আপনার, কি দিচ্ছেন বলুন না। আজকে এই প্ল্যাটফর্মটাকে ম্যাডাম বাঁচিয়ে রেখেছেন, বা বাঁচিয়ে না মানে বিরাট একটা দায়িত্ব নিয়ে গেছে। আমরা কতজন করতে পেরেছি এরকম সমাজের জন্য একটা ভালো কাজ? ঠিক কথা। যতদিন বাঁচবেন তত ভালো কাজ করবেন, তাই না? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার বলা শেষ।